আসিফ বাড়ির প্রত্যেকটা মানুষকে ভীষণ ভালোবাসে। তার মধ্যে বউ আর বাইক এই দুজনকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই দুজন ওর আত্মা। আসিফের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভাবতে শুরু করে দেয় ফারিন। এই রঙিন দুনিয়ায় সবকিছুই রঙিন রঙিন লাগে। বিয়ের আগে যেমন ঘরবন্দি বাড়িবন্দি হয়ে থাকতো, ইচ্ছে থাকলেও দূরে কোথাও যেতে পারতো না। বিয়ের পর ঠিক ততটাই মুক্ত পাখির ন্যায় হয়ে গেছে। যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারে। মুক্ত পাখির ন্যায় খোলা আকাশের নিচে উড়ে বেড়ায় বরের হাত ধরে। ফারিনকে যেই ব্যাপারটা সবচেয়ে বেশি মুগ্ধ করে সেটা হলো আসিফের ভালোবাসা, কেয়ারিং। আসিফ অসম্ভব কেয়ারিং মনোভাবের একজন মানুষ। ওর মতো ছেলে লাখে একটা। মাঝখানে আরও 2 মাস পেরিয়ে যায়। শীতের প্রকোপ বেড়ে চলেছে আগের তুলনায়। জানুয়ারি মাস চলছে। আজ আসিফের জন্মদিন। জন্মদিন উপলক্ষে ওই বন্ধুরা ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। যদিও আসিফ এই জন্মদিন পালন করে না কখনোই। বাড়িতে কোনো রকম অনুষ্ঠানও করে না। শুধুমাত্র মায়ের হাতের ভালো মন্দ রান্না, নানান পদের রান্না হয়। এই দিনটায় আসিফ এতিম শিশুদের খাওয়ার ব্যবস্থা করে দেয়। এমনিতেও আসিফ নিজের সামর্থ্য অনুযায়ী সবসময় দান সদকা করে। গরিব অসহায় মানুষদের সাহায্য করে, এতিমখানা, আশ্রমে টাকা দান করে। কিন্তু এই দিনটায় একটু বেশি বেশি করে। বিকেলবেলায় ব্যস্ততা শেষে বাড়ি ফিরে আসে সবাই। কিছু সময় জিরিয়ে নেয়, একটু পরে আবার বের হতে হবে। বন্ধুরা গিয়ে সারপ্রাইজ রেখেছে ওর জন্য কেই জানে, সেখানেও যেতে হবে। আসিফ বেডে গায়ে এলিয়ে দিয়ে শুতেই ঘুমিয়ে যায়। গত রাতে সারা রাত ঘুমায়নি, আর আজ সারাদিন দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে গেছে। ফারিন ফ্রেশ হয়ে স্টাডি টেবিলের সামনে বসে চেয়ার টেনে র্যাপিং পেপার, স্যালোটেপ, আরও যা যা প্রয়োজন সব নিয়ে বসেছে আসিফের জন্য গিফট প্যাকিং করতে। গতকালকেই করে রাখতো, তবে আসিফের জন্য সময় হয়ে ওঠেনি। এখন যেহেতু ঘুমিয়ে গেছে, তাহলে নিশ্চিন্তে গিফট প্যাকিং করা যাবে। এখন না করলে আর করতেও পারবে না। ফোনের কর্কশ শব্দে ঘুম ভেঙে যায় আসিফের। চোখ মুখ কুঁচকে বেড হাতড়ে ফোন হাতে নেয়। নাম্বার না দেখে কল রিসিভ করে কানে ধরে। একটু পর শোয়া থেকে উঠে বসে রুমের চারোদিকেই চোখ বোলায়। তারপর বেড থেকে নেমে দাঁড়ায়। ঢোলো ঢোলো পায়ে এগিয়ে যায় ফারিনের কাছে। ফারিন তখন গিফট বক্সটা আলমারিতে তুলে রাখছিল দ্রুত। ফারিনের হাতে গিফট বক্স দেখে চোখ হাত দিয়ে ডলে আবার তাকায়। ঘুম জড়ানো গলায় বলে, কি লুকাচ্ছ? ফারিন হেসে বলে, সেটা রাতেই জানতে পারবে। এখন জানলে কি সমস্যা? রাতে জানলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। বউ আমার কি গিফট লুকিয়ে রাখলো সেটা জানার জন্য মনটা ছটফট করছে, এই আর কি। যাই হোক, তৈরি হয়ে নাও, বের হব। সরোয়ার ফোন করেছিল, দ্রুত যেতে বলল। আমি যাব না, তুমি যাও। কেন? ভালো লাগছে না। না, যেতে হবে। কাছেই তো, তুমি একাই যাও। না না, তোমাকে যেতেই হবে। তুমি না গেলে আমিও যাব না। বাচ্চাদের মতো জেদ করছো কেন? না, প্লিজ চলো, দ্রুত ফিরে আসবো। চলো না বউ, প্লিজ। যেতেই হবে? হ্যাঁ। কারে করে যাব তাহলে? আচ্ছা। বলেই ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। ফারিন আলমারি থেকে দুজনের জন্য ড্রেস বের করে নেয়। ওরা দুজনেই যাবে। ফারাজ যাবে না সাথে। এই ঠান্ডার মধ্যে আর ফারাজকে নেবে না। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাবে। আবার ফারাজ দ্রুত ঘুমিয়েও যায়, তাই ওকে রেখেই যাবে। দুজনেই তৈরি হয়ে নেয়। ফারিন ব্ল্যাক বোরকা হিজাব পরে নেয়। বোরকার ওপর দিয়ে জ্যাকেট পরে নেয়। ব্ল্যাক হিজাব পরিহিতা রমণীকে দেখতে বেশ কিউট লাগছে আসিফের কাছে। চেহারার উজ্জ্বলতা বেড়েছে আগের চেয়ে। দিন দিন বয়স না বেড়ে কমছে বোধ হয়। আসিফ জড়িয়ে ধরে ফারিনকে। সবসময় এমন জড়িয়ে ধরো কেন? তোমাকে জড়িয়ে ধরলে শান্তি লাগে মনে, বুকে, অন্তরে। ইচ্ছে তো করে সবসময় জড়িয়ে ধরে রাখি। ছাড়ো আর চলো, সন্ধ্যা হয়ে গেল, আবার ফিরতে হবে। আসিফ প্রয়োজনীয় সব কিছু নিয়ে নেয়। হেলমেট হাতে নিতেই ফারিন বলে, হেলমেট নিচ্ছ কেন? আসিফ হেসে বলে, বাইক নিয়ে যায় প্লিজ। তোমাকে বাইরের পেছনে বসিয়ে ঘুরতে ভালো লাগে। আসিফ এমনভাবে কথা বলে যে ফারিন না করতে পারে না। আর দুজনেই রুম থেকে বেরিয়ে আসে। নিচে নেমে আসতে দেখে ফারাজ খেলছে। ফারিন ছেলেকে আদর করে বুঝিয়ে সুজিয়ে রেখে যায় যেন ও ফিরে না আসা পর্যন্ত দুষ্টামি না করে। বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ফারাজ। আসিফ নিজেও ছেলেকে আদর করে সকলের কাছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় ফারিনকে নিয়ে। নিজের বর্তমান প্রিয় বাইক প্লাস প্রেমিকা নিনজাকে বের করে গ্যারেজ থেকে।
বাইকটা আসিফের জন্য লাকি। এই বাইকটার জন্য ওদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। প্রথমে ঝগড়া, তারপর প্রণয়। যদিও প্রণয়টা আসিফের একপাক্ষিক ছিল। বাইকটা এখনও আগের মতোই রয়েছে। এখন আর এটা খুব বেশি ইউজ করা হয় না। নতুন আরেকটা বাইক কিনেছে, সেটাও নিনজা, ব্ল্যাক কালার। নিজের গাউন বোরকাটা ধরে বাইকের পেছনে উঠে বসে ফারিন। আসিফের মাথায় হেলমেট থাকলেও ফারিনের নেই। কাছে যাচ্ছে, তাই আর হেলমেট পরার প্রয়োজন মনে করেনি কেউ। আসিফ পড়েছে কারণ চেকিং হলে আবার পুলিশ ধরবে, সেজন্য। চেপে বসো না, এভাবে বসলে কি বোঝা যায় নাকি যে পেছনে বউ আছে? শক্ত করে জড়িয়ে ধরে বসো, স্পিড কিন্তু বাড়াবে না। 30-এর ওপর স্পিড তুললে যাব না আমি, 30-এর নিচে রাখবো। জড়িয়ে ধরে বসো এখন। ফারিন জড়িয়ে ধরে বসে আসিফকে। হ্যাঁ, এবার ঠিক আছে। বাইক স্টার্ট দিয়ে গেট পেরিয়ে বেরিয়ে আসে। গতিসীমা 30-এ রেখেই এগিয়ে যায় বন্ধুদের দেওয়া ঠিকানায়। অর্ধেক রাস্তা যাওয়ার পর একটু ওয়েট করে আসিফ। একটু পরেই ওদের সাথে যোগ দেয় রায়হান। ওর সাথে ওর বউ আছে। ওর বউ বাপের বাড়ি গিয়েছিল, সেখান থেকেই ধরে নিয়ে আসলো বন্ধুদের কথায়। চারজন এগিয়ে যায় আবার। রায়হানের কথায় বাইকের স্পিড বাড়ায়, ফারিনের চিল্লাচিল্লিতে আবার কমায়। আরেকবার স্পিড বাড়ালে আমি নেমে যাব মাঝ রাস্তায়। সরি, আর বাড়াবো না। মনে থাকি যেন, 100% মনে থাকবে। কত থাকে সেটা তো দেখলাম এত বছর ধরে। আসিফ আর কিছু বলে না। ফারিন সাথে থাকলে স্পিড গতি সীমার মধ্যে সীমাবদ্ধ রাখে। দূরে কোথাও টরে গেলে 50 থেকে 70-এ চলে যায়। আর একা থাকলে 100 থেকে 120-এ। ওদের সামনে থেকে ওভার স্পিডে ছুটে আসা একটা বাইকের ধাক্কা লেগে যায় আসিফের বাইকের সাথে। ছিটকে পড়ে বাইক দুটো সহ বাইকের 4জন মানুষ। রায়হানের বাইকের ওপর এসে পড়ে একজন। রায়হানও পড়ে যায় বাইক নিয়ে। মুহূর্তেই রাস্তায় হইচই পড়ে যায়। আসিফ গিয়ে পড়েছে রাস্তার পাশে। নিজের আঘাতের কথা ভুলে ওর বউকে খুঁজতে শুরু করে। ফারিন কোথায় পড়ল? ওর আশেপাশে নজর বোলায়, কিন্তু ফারিন নেই। একটু দূরে রায়হানের বউ আর একটা ছেলে পড়ে আছে। রায়হান উঠে ওর বউকে টেনে তোলার চেষ্টা করছে। ছেলেটা যন্ত্রণায় কাতরাচ্ছে। আসিফ সেদিক থেকে চোখ সরিয়ে রোডের মাঝখানে তাকায়, আর সাথে সাথেই ওর মস্তিষ্কে বিস্ফোরণ ঘটে। হাত পা অসাড় হয়ে আসে। পুরো শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। এক পাও সামনে আগাতে পারে না। ফারিনের নাম ধরে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে ওঠে আসিফ। হসপিটালের আইসিইউর বেডে জ্ঞান ফিরতেই আসিফ অনুভব করে ওর মাথায় অসম্ভব রকমের যন্ত্রণা হচ্ছে। চোখ বন্ধ রেখে মাথা এদিক সেদিক নাড়ায়। ব্যথায় যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে যেন। দুই হাতের মাথার চুল মুঠো করে ধরে ডেকে ওঠে ফারিন। ফারিনের নাম স্মরণ হতেই ফট করে চোখ খুলে তাকায়। ওর ফারিন কই? আশেপাশে নজর বোলায়। চারদিকের পরিবেশ দেখে বুঝতে পারে এটা আইসিইউ। ও আইসিইউতে ভর্তি। কি হয়েছে ওর? হাত পা উঁচু করে দেখে, নাড়াচাড়া করে। না, সবই তো ঠিক আছে। তাহলে আইসিইউতে ভর্তি করেছে কেন? মাথায় কি হয়েছে? মাথায় তো অসহ্য যন্ত্রণা কেন হচ্ছে? স্মরণ হয় অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের কথা স্মরণ হতেই উতলা হয়ে ওঠে। ফারিন কোথায়? ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসে। মুখ দিয়ে যত জোরে শব্দ বের হয় ততটুকু জোরেই ফারিনের নাম ধরে ডাকে। ভেতরে থাকা নার্স দৌড়ে আসি ওর কাছে। এভাবে উঠছেন কেন? আপনি অসুস্থ, শুয়ে থাকুন। আর আমার বউ কোথায়? ওকে কোথায় রেখেছেন? আছে। আপনি শান্ত হন, আমি আসছি এক্ষুনি। নার্স দ্রুত বেরিয়ে যায় আইসিইউ থেকে। আসিফ বেড থেকে নেমে দাঁড়ায়। মাথা যন্ত্রণায় সোজা করে রাখা দেয়। চোখ খুলে রাখতেও কষ্ট হচ্ছে। ডান হাতের দিকে চোখ যায়। হাতে ক্যানোলা লাগানো রয়েছে। বাম পায়ে ব্যথা করছে। সেসব মালুম না করে নিভৃণ দৃষ্টিতেই এগিয়ে যায় ডোরের দিকে। প্রচণ্ড মাথা ব্যথার কারণে কোনো কিছুই ভালোভাবে স্মরণ হচ্ছে না। ওর কি হয়েছিল? ও তো রাস্তায় ছিল। ডোর ঠেলে বাইরে বেরিয়ে আসতেই চোখ যায় সারিবদ্ধভাবে রাখা লাল গাঢ় নীল রঙের চেয়ারগুলো দিকে। চেয়ার ওর বড় ভাই আতিফ আর সরোয়ার বসে আছে। ভালোভাবে তাকায়। ফারিন কোথায়? ফারিন নেই। কোথায় গেছে? ফারিন ওকে হসপিটালে ভর্তি? কোন কেবিনে আছে? শরীর টেনে এগিয়ে নিয়ে গিয়ে দাঁড়ায় ভাইয়ের সামনে। ওকে দেখতেই বসা থেকে উঠে দাঁড়ায় আতিফ। ওর চোখ দুটো লাল টুকটুকি হয়ে আছে। চুলগুলো উস্কো খুস্কো, মলিন চেহারা। দেখে মনে হচ্ছে কেঁদেছে অনেক। ছোট ভাইকে স্নেহ দেখে দ্রুত ওকে ধরে। তুই ঠিক আছিস ভাই? ঠিক আছি, কিন্তু মাথায় প্রচণ্ড রকমের যন্ত্রণা হচ্ছে। উঠে আসলি কেন? ফারিন কোথায়? ও ঠিক আছে? ফারিনের নাম শুনতে আতিফের মলিন মুখ আরও মলিন হয়ে শুকিয়ে যায়।
নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, ফারিন বাড়িতে আছে। ঠিক আছে ও? ফারিন বাড়িতে? হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস নেয় আসিফ। যাক, ওর ফারিন ঠিক আছে। পরমুহূর্তেই কিছু মনে হতে বলে, ফারিন বাড়িতে কি করছে? আমাদের তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও আঘাত পায়নি? না, ফারিন ঠিক আছে একদম। আসিফ হেসে বলে, আচ্ছা তাহলে বাড়িতে চলো তাড়াতাড়ি। চারদিকে নজর বলিয়ে ভাইয়ের মুখের দিকে তাকায়। এখন কয়টা বাজে? দুপুর 2টা। পাশ থেকে বলে সরোয়ার। ঘাড় ঘুরিয়ে সরোয়ার দিকে তাকায় আসিফ। অবাক কণ্ঠে বলে, দুপুর 2টা? কত তারিখ আজ? 27 তারিখ। আসিফ যেন আকাশ থেকে পড়ে। বিস্মিত হয়ে বলে, পুরো 20 ঘন্টা অজ্ঞান হয়েছিলাম। হ্যাঁ। এই কারণে কি মাথায় এত যন্ত্রণা হচ্ছে? কেউ কিছু বলে না। আমি আইসিইউতে ভর্তি রয়েছি। 20 ঘন্টা ধরে অজ্ঞান। বাড়ি থেকে আর কেউ আসেনি আমাকে দেখতে। সবাই এসেছিল, একটু আগেই ফিরে গেছে। আবার আসতো বিকেলে। এখন যখন তোর জ্ঞান ফিরেছে, তাহলে আর আসার প্রয়োজন নেই। আমরাই বাড়ি ফিরে যাই। এর মধ্যে ডক্টর এসে উপস্থিত হয় ওদের সামনে। আসিফকে ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয়। অনেক বুঝিয়ে সুঝিয়ে আসিফকে সিটি স্ক্যান করতে নিয়ে যায়। সিটি স্ক্যান করার কারণ জিজ্ঞেস করলে আতিফ বলে, মাথা ব্যথা কেন করছে সেটা জানার জন্যই। আসিফ আর কিছু বলে না। যত দ্রুত বাড়িতে যেতে পারবে, তত দ্রুত ফারিনের কাছে যেতে পারবে। আসিফের সব রকম পরীক্ষা করা হয় দ্বিতীয়বার। রিপোর্ট আগের চেয়ে কিছুটা নরমাল। মেডিসিন লিখে দেয়, কিভাবে চলাফেরা করতে হবে সব বুঝিয়ে বলে। জোরে চিৎকার করা, কান্না করা মাথায় প্রেশার দেওয়া যাবে না। নিয়মিত মেডিসিন খেতে হবে। 3 দিন পর আবার হসপিটালে আসতে হবে। আসিফ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, সব নিয়ম পালন করবে। সবশেষে হসপিটাল থেকে বের হয় 3 জন। আসিফের তর্স হয়েছে না বাড়িতে যাওয়ার জন্য। বিয়ের পর এই প্রথম 20 ঘন্টা ফারিনের কাছ থেকে দূরে রয়েছে। ফারিন ওর কাছে আসলেও ও তো দেখতে পায়নি। অভিমান হয়। ও হসপিটালে ভর্তি, আর ফারিন বাড়িতে বসে আছে। ওকে আইসিইউতে ফেলে ফারিন কিভাবে বাড়িতে বসে আছে? বাড়ি ফিরে কথা বলবে না ফারিনের সাথে। বাড়ির কাছাকাছি আসতেই আসিফের কানে ভেসে আসে একাধিক মানুষের কান্না, হাহাকার, আহাজারি। কার গেটের ভেতর প্রবেশ করতে দেখে বাড়ি ভর্তি মানুষ। কার ভেতরে প্রবেশ করতে দেখে মানুষজন ঠেলাঠেলি করতে রাস্তা ফাঁকা করে দেয়। কার এগিয়ে যায় সামনে। আসিফ বড় বড় চোখ করে আশেপাশে নজর বোলায়। এত মানুষজন কেন ওদের বাড়িতে? কার কি হয়েছে? এভাবে কান্না করছে কারা? দ্রুত কারের ভেতর থেকে বেরিয়ে আসে। অনেকে এগিয়ে আসে আসিফের সামনে। আসিফ ঘাড় ঘুরিয়ে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কার কি হয়েছে ভাইয়া? বাড়িতে এত মানুষজন কেন? আতিফ বলতে পারে না কিছু। রক্তলাল চোখ দুটো দিয়ে তুপ করে পানি গড়িয়ে পড়ে। উতলা হয়ে ওঠে আসিফ। অস্থির ভঙ্গিমায় আবার জিজ্ঞেস করে, কার কি হয়েছে ভাইয়া? কথা বলছো না কেন? কাঁদছো কেন তুমি? আতিফ ডান হাত তুলে বাড়ির ডান দিকে দেখায়। ওখান থেকেই কান্নার রোল ভেসে আসে। আসিফ দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। পেছন পেছন আতিফও দ্রুত গতিতে এগিয়ে যায়। মানুষের ভিড় ঠেলে এগিয়ে যেতেই আসিফের নজরে আসে একটা খাটিয়া। খাটিয়ার ওপর ধবধবে সাদা কাপড়ে আচ্ছাদিত কেউ উত্তর দক্ষিণ লম্বা হয়ে শুয়ে আছে। খাটিয়ার পাশে তাকায় ফারিনের মা, বোন, কাকি, দাদি কাঁদতে কাঁদতে মরচা যাচ্ছেন। ফারিনের বাবা, চাচা, ভাই, দাদা জড়বস্ত্র ন্যায় চেয়ারে বসে আছে। নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে খাটিয়ার দিকে। আসিফের মা ভাবে বাবারও একই অবস্থা। সকলের অবস্থাই করুণ। ফারাজ আসিফের কাকির কোলে হেঁচকে তুলে কাছে থেমে থেমে। এখানে 2 পরিবারের সবাই আছে, শুধু ফারিন নেই। ফারিন কোথায়? আশেপাশে নজর বোলায় কিন্তু ফারিন নেই কোথাও। চোখ যায় খাটিয়ার ওপর। খাটিয়ার ওপর কে শুয়ে আছে? খাটিয়ার ওপর থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকায় আবার। ভাইয়া, ফারিন কোথায়? আর খাটিয়ার ওপর কে শুয়ে আছে? আতিফ বলতে পারে না কিছু। 2 চোখ বেয়ে গলগল করে পানি গড়িয়ে পড়ে। কথা বলছো না কেন ভাইয়া? ফারিন কোথায়? আতিফ আবারও হাত উঁচু করে খাটিয়ার দিকে দেখায়। আতিফের হাত অনুসরণ করে সেদিকে তাকায় আসিফ। মস্তিষ্কের ভেতর যেন আবারও বিস্ফোরণ ঘটে। পিছিয়ে যায় কয়েক কদম। আতিফ পেছন থেকে শক্ত করে ধরে ছোট ভাইকে। আসিফ নিজের চোখ বন্ধ করে নেয়। ধরা গলায় বলে, ভাইয়া তুমি আমায় মিথ্যে বলছো তাই না? মজা করছো আমার সাথে? নাটক করছো সবাই তাই না? কথা বলছো না কেন? বলো, মজা করছো আমার সাথে? আতিফ নিজেও ধরা গলায় বলে, না ভাই, সব কিছু সত্যি। তোর ফারিন তোকে ছেড়ে, আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে।
গর্জন করে ওঠে আসিফ। ভাইয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, হুঙ্কার ছেড়ে বলে, মিথ্যে কেন বলছো? আমার ফারিন আমাকে ছেড়ে কোথাও যেতেই পারে না। তুমি হসপিটাল থেকে ফেরার সময় না বললে ফারিন আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে, তাহলে এখন মিথ্যে বলছো কেন? তুই শান্ত হ ভাই, ডক্টর তোকে উত্তেজিত হয়ে নিষেধ করেছে। চিৎকার বন্ধ কর, শান্ত হ। আসিফের মাথা ব্যথা হু হু করে বাড়তে থাকে, দুই হাতে খামচে ধরে মাথার চুল। হঠাৎ আসিফের আরও চারপাশে নীরব নিস্তব্ধ হয়ে যায়। আশেপাশে যেন কেউ নেই, নেই কোনো কোলাহল, নেই হইচই কান্নার শব্দ। আসিফ স্থির হয়ে দৃষ্টিতে তাকায় খাটিয়ার দিকে। ওর ফারিন ওখানে শুয়ে আছে। আসিফ এক পা এক পা করে এগিয়ে যায় খাটিয়ার কাছে। ওর সাথে সাথে এগিয়ে যায় আতিফ। গতকাল দ্রুত গতিতে ছুটে আসা বাইকের সাথে আসিফের বাইক ধাক্কা লাগার সাথে সাথে ফারিন বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েছিল। তখন সাথে সাথেই সেখান দিয়ে ট্রাক যাচ্ছিল। সেই ট্রাকের সাথে সজোরে বাড়ি খায় ফারিন। ট্রাকের সাথে বাড়ি খাওয়ার পর সিএনজির চাকার নিচে পড়েছিল, আর সেখানে স্পট ডেড। ফারিনের মাথার খুলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মস্তিষ্ক বেরিয়ে গেছে প্রায় পুরোটা, রাস্তায় ছড়িয়ে ছিটে গিয়েছিল। চেহারা বিকৃত হয়ে গেছে, চেহারা দেখে বোঝার উপায় নেই যে এটা কে। পুরো শরীর অক্ষত আছে, শুধু মাথাটায়। ফারিনের ওই অবস্থা দেখে আসিফ চিৎকার করে উঠেছিল, আর সাথে সাথে স্ট্রোক করে পড়ে যায়। বড় ধরনের স্ট্রোক না হওয়ায় আর দ্রুত চিকিৎসা দেওয়ায় 20 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে এসেছে। তবে আসিফের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। এখন মস্তিষ্কের ভেতর রক্ত জমাট বেঁধে আছে। বেশি চাপ নিলে আরও ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্টের কিছু ঘটনা আসিফের মস্তিষ্কে থেকে মুছে গেছে, তাই ফারিনের কি হয়েছিল সেটুকু ভুলে গেছে। আসিফ সবাইকে ঠেলে ঠুলে খাটিয়ার পাশে গিয়ে বসে। এখন আর কান্না করছে না, মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছে না, একদম নীরব হয়ে গেছে। ওর মাথার যন্ত্রণা এখন অনুভব হচ্ছে না, সব কিছুই যেন শান্ত হয়ে গেছে, থমকে গেছে সময়, শুধু নিজে চলমান রয়েছে। কাফনের কাপড়ের ওপর দিয়ে হাত বুলায়, নিচ থেকে উঠে দাঁড়ায়, ঝুঁকে গিয়ে ফারিনের মাথার কাছের কাফনের কাপড় মোড়ানো অংশ খুলতে শুরু করে। থাবা দিয়ে ওর হাত ধরে আতিফ, টেনে সরিয়ে নিয়ে আসে ওর হাত, দুদিকে মাথা নাড়িয়ে খুলতে নিষেধ করে। কেন? তুই সহ্য করতে পারবি না? কেন সহ্য করতে পারবো না? আমার ফারিনকে আমি দেখব, হাত ছাড়ো আমার, বলে আতিফের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার জন্য টানাটানি শুরু করে। আতিফ আসিফকে টেনে সরিয়ে নিয়ে আসে কিছুটা দূরে। ছাড়ো আমাকে, এভাবে টানাটানি করছো কেন? তুই দেখবি না ফারিনকে? আমার বউকে আমি দেখব, তুমি নিষেধ করার কে? ছাড়ো আমাকে। দেখ ভাই, তুই সহ্য করতে পারবি না ফারিনের মুখ দেখলে। কেন? কি হয়েছে আমার ফারিনের মুখে? ফারিনের মুখ থেতলে গেছে, চেহারা বোঝা যায় না, মাথার খুলি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তুই ওর মুখ দেখলে নিজেকে সামলাতে পারবি না, আমি তাও দেখব, বলে আতিফকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নিজের সামনে থেকে। আবার এগিয়ে যায় খাটিয়ার কাছে। দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুবিন্দু। কাপা কাপা হাত বাড়ায় ফারিনের মুখের উপর দেওয়া কাপড়ের দিকে। ফাহাদ এসে খপ করে ধরে আসিফের হাত, দুদিকে মাথা নেড়ে ও নিজেও নিষেধ করে মুখ দেখতে। সবাই জানে ফারিন আসিফের কাছে কি ছিল। ফারিনের মুখের অবস্থা দেখলে আবার স্ট্রোক করতে পারে, ওর ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। হাত ছাড়ো ফাহাদ ভাইয়া, ওর মুখ দেখবেন না। কেন দেখবেন না? ওর কাছে আমার অনেক প্রশ্ন আছে, অনেক কিছু জিজ্ঞেস করার আছে। মুখ না দেখেই জিজ্ঞেস করুন না, আমি মুখ দেখব। ও তো এই মুখ দিয়ে বলেছিল আমাকে ছেড়ে যাবে না, তাহলে আমাকে ছেড়ে কিভাবে চলে গেল? ওকে আমার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে উত্তর দিতে হবে। আমার হাত ছাড়ো এখন, ওর চোখ তো নেই, কিভাবে তাকাবে আপনার চোখের দিকে? ওর তো মস্তিষ্ক নেই, তাহলে কিভাবে উত্তর দেবে বুদ্ধি করে? ও তো জীবিতই নেই, কিভাবে কথা বলবে আপনার সাথে? ফারিন জীবিত নেই? না। কেন জীবিত নেই? কেন চলে গেল আমাকে ছেড়ে? ও জানে না ওকে ছাড়া আমি থাকতে পারি না? ও জানে না ওকে না দেখলে আমার শ্বাস আটকে আসে? ও জানে না ওকে ছাড়া এই আসিফ বাঁচবে না? তারপরেও কিভাবে চলে গেল? ভাইয়া বলো, ফারিন আমার জন্য অপেক্ষা করছে, এইভাবে শুই অপেক্ষা করছে আমার জন্য। বলতে বলতে হু হু করে কেঁদে ওঠে, আস্তে আস্তে কান্নার বেগ বাড়ে, একসময় গলা ছেড়ে চিৎকার করতে থাকে। খাটের উপর শুয়ে থাকা ফারিনকে ধরার জন্য ধস্তাধস্তি শুরু হয়। কয়েকজন ওকে চেপে ধরে আটকে রাখে, আতিফ ভাইকে শান্ত করার চেষ্টা করে। চিৎকার করতে করতেই আসিফ দ্বিতীয়বারের মতো অজ্ঞান হয়ে ঢলে পড়ে। আসিফের জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পর থেকে চুপচাপ স্তব্ধ হয়ে বসে আছে
খাটিয়ার সাথে মাথা ঠেকিয়ে। কি যেন ভেবে চলেছে এক মনে, খাটিয়ার ওপর শুয়ে রাখা প্রাণপ্রিয় স্ত্রীর প্রাণহীন দেহের দিকে তাকিয়ে। সময় গড়াচ্ছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে ধীরে ধীরে। আসিফ আবার হাঁটুতে ভর করে বসে, হাত বাড়ায় প্রাণহীন নিঃসুপ হয়ে থাকা দেহের দিকে। হাত বুলায় কাফনের কাপড়ের ওপর দিয়ে। এটা ওর স্ত্রী, ওর ভালোবাসা, ওর ভালো থাকার কারণ। গতকালও তো এ সময় দুজন একসাথেই ছিল, কত কথা বলল, এতিম শিশুদের খাবার খাওয়ালো। বাড়ি ফেরার পথে কারে বসে ওর এলোমেলো চুলে হাত বুলিয়ে দিল। আজ কেন কথা বলছি না, কেন ওর এলোমেলো চুলে হাত বুলিয়ে ঠিক করে দিচ্ছে না? আসিফের একটু অসুস্থতায় তো ফারিন উদ্বিগ্ন হয়ে ওঠে। আসিফের একটু কষ্ট হলে ওরও কষ্ট হয়। আজ তো আসিফ কত অসুস্থ, কত কষ্ট হচ্ছে ওর। আজ কেন ফারিন ওর কষ্ট দেখতে পাচ্ছে না? ওর অসুস্থতায় কেন উদ্বিগ্ন হচ্ছে না? আসিফ আবার কাফনের কাপড়ের মোড়ানো অংশে খুলতে শুরু করে। পাশে ফারিনের বাবা দাঁড়িয়ে মেয়ের দিকে তাকিয়েছিলেন। তিনি খপ করে ধরেন আসিফের হাত। হাত ছাড়ুন বাবা, তুমি বারবার এমন কেন করছো আসিফ? ওর মুখ দেখবো আমি শেষবারের মতো। ওর মুখ তো বোঝাই যায় না, মুখ দেখলেও বুঝতে পারবে না কিছু। কান্না গেলে থেমে থেমে বলেন কথাগুলো, তাও দেখবো আমি, শেষবারের মতো শুয়ে দেব। সরোয়ার আতিফ আসিফকে ধরে, বোঝানোর চেষ্টা করে ফারিনের মুখ দেখার মতো অবস্থায় নেই। আসিফ চোখ বন্ধ করে সব কথা শুনে ভাইয়ের। তাহলে হাত দেখব, ওর হাত বের করো। আসিফের জেদের কাছে হার মানতে হয়। সকল পুরুষ মানুষকে দূরে সরিয়ে দেওয়া হয়। যারা ফারিনের শেষ গোসল করিয়েছে তাদের মধ্যে থেকে একজন কাফনের কাপড়ের ভেতর থেকে ফারিনের ডান হাত বের করে। হাত দেখার সাথে সাথেই শক্ত করে ধরে আসিফ। ঠান্ডা শক্ত হাত, ফর্সা হাতটা হলুদ বর্ণ ধারণ করেছে। দুদিন আগে মেহেদি দিয়েছিল, এখনও স্পষ্ট রয়েছে সেই মেহেদি। হাতের তালুতে সুন্দর করে ইংরেজি অক্ষরে লেখা, লাভ ইউ আসিফ। ফারিনের ঠান্ডা শক্ত হয়ে থাকা হাতে অসংখ্য চুমু খায়। এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে ফারিনের হাতের ওপর হাত বুলায়, আবার চুমু খায়। দুই হাতে শক্ত করে ধরে রাখে। 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, এভাবেই 10 মিনিট পেরিয়ে যায়। আসিফ ছাড়ে না ফারিনের হাত। সবাই ছাড়ানোর চেষ্টা করলেও পারে না। যেই ছাড়াতে আসে তার উপরে গর্জে উঠছে। ফারিনের হাত ধরে রেখে তাকায় ছেলের দিকে। কাঁদতে কাঁদতে ছেলের অবস্থা নাজুক। আসিফ ছেলেকে কাছে ডাকে। ভয়ে কাছে আসে না ফারাজ, যদি মারে। সবাইকে কিভাবে ধমকাচ্ছে। আসিফ আবার ডাকে ছেলেকে, বাবার কাছে আসো আব্বা, কিছু বলবো না, আসো। দাদির কোল থেকে নেমে গুটি গুটি পায়ে এগিয়ে আসে বাবার কাছে। এক হাতে ছেলেকে জড়িয়ে ধরে আসিফ, তারপর চুমু খায়, অনেক আদর করে। বুকে চেপে ধরে নরম গলায় বলে, মায়ের মুখ দেখেছ? দুদিকে মাথা নাড়ায় ফারাজ। কেন? কাঁদতে কাঁদতে বলে, দেখতে দেয়নি। কে দেখতে দেয়নি? সবাই। এখন দেখবে। তোমার মায়ের কি হয়েছে জানো? অ্যাক্সিডেন্ট করে মরে গেছে বলে জোরে কেঁদে ওঠে ফারাজ। বাবার বুকে মুখ গুজে দুই হাতে বাবার পরনের পোশাক খামচে ধরে। ছেলের মাথায় হাত বুলিয়ে চুমু খায় আসিফ। এতক্ষণ ওর চোখে পানি ছিল না। ছেলের কান্না দেখে চোখ দুটো টইটম্বর হয়ে যায়। মায়ের হাত ধরবে? ধরো তাহলে। বাবার বুক থেকে মুখ তোলে ফারাজ, তাকায় খাটিয়ে শুয়ে থাকা মায়ের দিকে। ছোট ফারাজ বুঝতেও পারছে না ওর জীবন থেকে কি হারিয়ে গেল। মা ডাকার মানুষটা আর থাকবে না এই পৃথিবীর বুকে। কেউ আর আদর করে খাইয়ে দেবে না। মায়ের বুকে ঘাপটি মেরে ঘুমানো হবে না আর। আহা, যেই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসতো সেই মানুষটা আর নেই, আর কোনোদিন ভালোবাসবে না। মিষ্টি স্বরে ডাকবে না, বাবা ফারাজ, দুষ্টুমি করে না, খাবার খেয়ে নাও। তোমার বাবা দেখলে কিন্তু বকা দেবে। মাকে জ্বালাতন করার অপরাধে বাবার কাছে আর বকা খেতে হবে না। মাকে আঘাত করার অপরাধে বাবার হাতেও মার খেতে হবে না। গতকাল সন্ধ্যার পর থেকে বদলে গেছে ছোট্ট ফারাজের জীবন। মাকে জড়িয়ে ধরে কত কাঁদল, ডাকলো, অথচ মা উঠল না, আদর করল না, কোলেও নিল না। ফারাজের হাতে ফারিনের হাত ছোঁয়ায় আসিফ। মায়ের ঠান্ডা শক্ত হাত ছুঁতেই কেঁপে ওঠে ফারাজ। দ্রুত নিজের হাত ছড়িয়ে নিয়ে বাবার বুকের সাথে নিজেকে মিশিয়ে নেয়। ভয়ার্ত কণ্ঠে বলে, আম্মুর হাত এমন কেন আব্বু? কেমন আব্বু? ঠান্ডা শক্ত। আম্মুর হাত তো নরম তুলতুলে আর গরম গরম থাকে, এমন কেন হয়েছে? তোমার আম্মু আমাদের ছেড়ে চলে গেছে যে, সেই জন্য। আম্মুকে মিস করছো? আম্মু উঠছে না কেন? আম্মুকে উঠতে বলো, তুমি ডাকো। তুমি ডাকলেই তো তোমার আম্মু সবসময় সাড়া দেয়। ডেকেছি অনেক, কিন্তু ওঠেনি। সবাই বললো আর উঠবেও না। আম্মু নাকি চাঁদের দেশে চলে গেছে। আম্মু তো অ্যাক্সিডেন্ট করে মরে গেছে না। মানুষ মরে গেলে আর ওঠে না আব্বু। আশেপাশে যে কয়েকজন আছে
সবাই শুনছে বাবা ছেলের কথোপকথন। মানুষ কেন মরে যায় আব্বু? ছেলের প্রশ্নের উত্তর দিতে পারে না আসিফ। একজন এসে আসিফের হাতের মুঠোয় থেকে ফারিনের হাত ছাড়িয়ে নেয়, কাফনের কাপড়ে আচ্ছাদিত করে দেয়। আবার দুই হাতে ছেলেকে বুকে জড়িয়ে মাটিতে বসে রইল আসিফ। মুখে কান্নার শব্দ না হলেও চোখ দিয়ে বিরতিহীন পানি গড়িয়ে পড়ছে। কানে ভেসে আসে মসজিদের মাইকের অ্যালার্ম। বাদ আসর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ফারিনের জানাজা। কত সময় গড়িয়ে গেছে আসিফের জানা নেই। একটু পরে কানে ভেসে আসে আসরের আজানের ধ্বনি। মুয়াজ্জিনরা আজান দিচ্ছেন। আজকের আজানের ধ্বনি আসিফের কানে সুমধুর লাগছে না, করুণ শোনাচ্ছে এই আজানের ধ্বনি। ওর কষ্টে কি মুয়াজ্জিনদের কষ্ট হচ্ছে? সেই জন্য কি এমন করুণ সুরে আজান দিচ্ছে, নাকি আসিফের কানে শুধু করুণ শোনাচ্ছে? আর অল্প সময়ের অপেক্ষা, তারপরও ফারিন আর থাকবে না এই পৃথিবীর বুকে, শায়িত হবে অন্ধকার কবরে। ফারিন কিভাবে থাকবে ওই অন্ধকার কবরে? আর ভাবতে পারছে না আসিফ। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে নেয়। আসরের নামাজ আদায় করতে হবে। ছেলেকে নিয়ে উঠে দাঁড়ায়। কোনো কথা না বলে ছেলেকে কোলে নিয়ে পা বাড়ায় বাড়ির ভেতরের দিকে। ওর পেছন পেছন ওর 3 বন্ধু আর আতিফ যায়। কি করতে চাইছে কে জানে, মাথা তো ঠিক নেই। জ্ঞান ফেরার পর থেকে এমন কেন হয়ে আছে? উল্টাপাল্টা কিছু না আবার করে বসে। 4 জন আসিফের পেছন পেছন ওর রুমে প্রবেশ করে। আসিফ ফারাজকে বেডের পর দাঁড় করিয়ে পরনের পোশাক খুলে দেয়, নিজের গায়ের পোশাকও খুলে নেয়। ছেলেকে নিয়ে প্রবেশ করে ওয়াশরুমে। ওয়াশরুমের ডোরের সামনে দাঁড়িয়ে আছে 4 জন। আসিফ কোনো প্রতিক্রিয়া দেখায় না। ও নিজের মতো ছেলেকে গোসল করায়, টাওয়েল দিয়ে পেঁচিয়ে রুমে নিয়ে আসে। আবার বেডের ওপর দাঁড় করিয়ে ভালোভাবে গা মুছিয়ে দেয়, গায়ে লোশন দিয়ে দেয়, শীতের জামা কাপড় পরিয়ে দেয়। আবার বেডে বসে থাকতে বলে নিজের পোশাক নিয়ে প্রবেশ করে ওয়াশরুমে। কয়েক মিনিট পরেই বেরিয়ে আসে শাওয়ার নিয়ে। প্যান্টের সাথে সাদা পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবিটা ফারিন কিনে দিয়েছিল। দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে, দ্রুত তৈরি হয়ে নেয়। আতরের করা ঘ্রাণ চোখ বন্ধ করে নিজের ভেতরে টেনে নেয়। ছেলের গায়েও আতর দিয়ে দেয়। ছেলের মাথায় সাদা টুপি পরিয়ে দিয়ে নিজেও পরে। ছেলেকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ওর পেছন পেছন 4 জন বেরিয়ে যায়। আসিফ ছেলেকে নিয়ে সোজা মসজিদে আসে নামাজ আদায় করার জন্য। মসজিদ ওর বাড়ির পাশেই, 2 মিনিট লাগে হেঁটে যেতে। ইতিমধ্যে মসজিদে অনেক মানুষ চলে এসেছে আর নামাজ আদায় করতে। আসিফ ছেলেকে নিয়ে দ্বিতীয় কাতারে সামিল হয়। বাড়িতে যত পুরুষ মানুষ ছিল সবাই নামাজ আদায় করতে মসজিদে উপস্থিত হয়েছে। নামাজ শুরু হয়, আবার শেষও হয়। সকলে মোনাজাত শেষ হয়, আসিফের মোনাজাত শেষ হয় না। টপ টপ করে ঝরছে চোখের পানি। ছেলেটা বাবাকে অনুকরণ করে মোনাজাত ধরে বসে আছে। সময় গড়ায়, আসিফ ডুকরে কেঁদে ওঠে। মোনাজাত শেষ করে সিজদায় লুটিয়ে পড়ে। আবার কান্নার কারণে আসিফের শরীর বারবার ঝাঁকি দিচ্ছে। যারা যারা মসজিদে উপস্থিত আছে সবাই তাকিয়ে দেখছে আসিফকে। এলাকার বেশিরভাগ মানুষ জানে আসিফ কতটা বউ পাগল ছেলে। এলাকার ছোট বড় সবাই ওকে বউ পাগলার রাইটার বলে ডাকে এখন। ওর বন্ধুরা ছড়িয়েছে এই নাম। আজ আসিফের প্রাণপ্রিয় বউটা বেঁচে নেই। কেউ অনুমানও করতে পারছে না আসিফের মনের অবস্থা। ওর মনের ভেতর কেমন অনুভূতি হচ্ছে কাউকে বুঝতে পারছি না। একমাত্র আসিফ আর ওর আল্লাহ তাআলা জানেন ওর মনের ভেতরের অনুভূতি। কান্না বন্ধ হয়, সেজদা থেকে ওঠে, হাত দিয়ে চোখ মুছে নেয়। ছেলেকে নিয়ে আবার কোলে নিয়ে বাহিরের দিকে পা বাড়ায়। মসজিদের এতগুলো মানুষ ওর দিকে তাকিয়ে আছে, সেদিকে ওর খেয়াল নেই। বাড়িতে ফিরে আসে, গিয়ে দাঁড়ায় খাটিয়ার সামনে, ধরা গলায় বলে, দেখো ফারিন, তোমার পছন্দের পাঞ্জাবি পরেছি, আতর দিয়েছি, কেমন লাগছে আমায়? এই ঘ্রাণ তো তোমার ভীষণ পছন্দের, তাই না? উত্তর দেয় না ফারিন। জানাজা পড়ানোর জন্য খাটিয়া নিতে আসে। আসিফকে জানানো হয় খাটিয়ায় ঈদগাহ ময়দানে নিয়ে যাবে। আসিফ ছেলেকে আদর করে ওর দাদির কোলে তুলে দেয়, বলে যায় ওর ছেলের খেয়াল রাখতে। আসিফ খাটিয়ার ডান পাশে দাঁড়ায়, বাম পাশে দাঁড়ায় ফাহাদ। পেছনের এক পাশে ফারিনের বাবার কাকা, অন্য পাশে আসিফের বাবা আতিফ। বড় ভাইয়ের সামনে দাঁড়ায় আরাফাত। খাটিয়া কাঁধে তুলে নেয় সবাই। কান্নায় ভেঙে পড়ে 2 পরিবারের সবাই। কয়েক কদম গিয়ে দাঁড়িয়ে যায় আসিফ, সবাইকে খাটিয়া নামাতে বলে। খাটিয়া নামায় সবাই। কি হয়েছে জিজ্ঞেস করলে আসিফ বলে, এত ওজন কেন খাটিয়া? আমি বহন করতে পারছি না এই ভর।
আমার মেরুদণ্ডের হাড় ভেঙে যেতে নিয়েছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আসিফের মুখের দিকে। যে ছেলে একাই 200-250 কেজির বায়ে কচু করে ফেলে, সেই ছেলে এই খাটিয়ার ভর বহন করতে পারছে না, তাও এতগুলো মানুষের সাথে বহন করছে। পাথরের মতো ওজন এই খাটিয়ার। এত ওজন দিয়ে এই খাটিয়া কে বানিয়েছে? কেউ কোনো কথা বলে না। মাঝখান থেকে ফায়াজ এসে দাঁড়ায় আসিফের সামনে। খাটিয়া আবার তোলা হয়। আসিফের কাছে তবুও আগের মতোই ভারী লাগছে। মনে হচ্ছে খাটিয়ার উপর কয়েক টনের পাথর তুলে রাখা হয়েছে। বহু কষ্টে খাটিয়া কাঁধে নিয়ে মসজিদের পাশে ঈদগাহ ময়দানে নিয়ে আসে। কাতারে কাতারে সামিল হয় শত শত মানুষ। মেয়ের জানাজা পড়াবেন ফারিনের বাবার ফয়সাল শিকদার। প্রথম কাতারে সামিল হয়েছে দুই পরিবারের সবাই। জানাজার নামাজে শত শত মানুষের ঢোল নেমেছে। ঈদগাহ ময়দানে জায়গা হচ্ছে না। আসিফের যত পরিচিত মানুষজন আছে সবাই এসেছে ওর ওয়াইফের মৃত্যুর সংবাদ শুনে। আশেপাশের এলাকা থেকে অনেক মানুষ এসেছে। জানাজা শেষ হয়। ফারিনের খাটিয়া কাঁধে নিয়ে আবার বাড়িতে ফিরে আসে সবাই। বাড়ির বাগানে কবর খনন করা হয়েছে। সকলের সিদ্ধান্তে আসিফের জন্যই বাড়িতে খনন করা হয়েছে। কবরের পাশে খাটিয়া রাখা হয়। ফারিনকে তুলতে কবরে রাখতে যাবে, সেই মুহূর্তে আসিফ হঠাৎ করে ভায়োলেন্স হয়ে ওঠে। কিছুতেই ফারিনকে কবরে নামাতে দেবে না। সবাইকে ঠেলে ঠেলে খাটিয়ার কাছ থেকে সরিয়ে দেয়। আমার ফারিনকে কেউ ধরবে না, ও থাকবে না এই অন্ধকার কবরে। তুমি একা কি করে থাকবে? এই শীতের মধ্যে এভাবে থাকলে শীত করবে না ওর? ওকে আমি রুমে নিয়ে যাব। আমার ফারিন আমার সাথে আমার রুমে থাকবে আগের মতোই। পাগল হয়েছিস ভাই? ওকে দাফন করতে দিয়ে সময় পেরিয়ে যাচ্ছে। কার দাফন হবে? কোনো দাফন টাফন হবে না। আমার ফারিনকে আমি এখানে রাখতে দেব না বলে খাটিয়া থেকে ফারিনকে তোলার জন্য উদ্যত হয়। আতিফ, সরোয়ার আর শামীম তিনজনে মিলে আসিফকে টেনে সরিয়ে নিয়ে আসে খাটিয়ার কাছ থেকে। আসিফ নিজের সর্বশক্তি দিয়ে প্রয়োগ করে তিনজনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। সরোয়ার আবার ধরতেই ওর বুকে পাঞ্চ করে। ব্যথা পেয়ে ঝুঁকে পড়ে সরোয়ার। আসিফের খ্যাপাটেপনা দেখে সবাই হা হয়ে আসে। শান্তিমতো কি মেয়েটাকে দাফনও দেওয়া যাবে না? আসিফ যেরকম শুরু করেছে মনে হচ্ছে না দাফন সম্পূর্ণ করতে দেবে। কয়েকজন মিলে ফারিনকে তুলে কবরে নামানোর জন্য উদ্যত হলেই গর্জন করে সেদিকে ছুটে যেতে নেয় আসিফ। আতিফ আসিফকে শান্ত করতে না পেরে সজোরে গালে ওর চর বসায়। চর খেয়ে আসিফের খ্যাপাটেপনা আরও বেড়ে যায়। আবার গর্জে ওঠে, ওই বলেই দুহাতে ভাইয়ার গলা চেপে ধরে শক্ত করে ঠেলে পেছনের দিকে নিয়ে যায় কয়েক হাত। আসিফের অবস্থা দেখে মনে হচ্ছে ওর উপর ভূত ভর করেছে। মানসিকভাবে আনস্টেবল হয়ে পড়েছে তা স্পষ্ট। একটু পরেই ছেড়ে দেয় ভাইয়ের গলা। ভাইকে জড়িয়ে কেঁদে ওঠে। আতিফ নিজেও জড়িয়ে ধরে ছোট ভাইয়ের পিঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দেয়। কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে আসিফ। ওর সাথে আতিফ নিচেও বসে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, ফারিনকে ছাড়া আমি কিভাবে থাকবো ভাইয়া? ফারিনহীন দুনিয়া আসিফের জন্য না। ফারিনহীন দুনিয়ায় আসিফ কিভাবে বেঁচে থাকবে ভাইয়া? ফারিনকে একবার ফিরে আসতে বলো না ভাইয়া। ও যা বলবে সব শুনবো আমি। ওর কথা আর একটু হেরফের করব না আমি বাইক আর চালাবই না। ও যা চাইবে সেটাই হবে। তুমি শুধু একটা বার ফিরে আসতে বলো। শান্ত হ ভাই, অসুস্থ হয়ে যাবি আবার। ফারিন আমাকে ছেড়ে একা একা কিভাবে চলে গেল? ও আমাকে কেন নিল না? ও তো জানতো আসিফ ওকে ছাড়া এক দণ্ড থাকতে পারে না। ওকে ছেড়ে আমি এখন বাকি জীবন কিভাবে কাটাবো? বলেই ভাইকে ছেড়ে খাটিয়ার দিকেই তাকায়। দেখে ফারিনকে কবরে নামানো হচ্ছে। আসিফ চিৎকার করে উঠতে নিতেই 6-7 জন মিলে ওকে চেপে ধরে রাখে। আসিফ আহত সিংহের ন্যায় গর্জন করতে থাকে আর ওকে ছেড়ে দিতে বলে। দেখতে দেখতে ওর চোখের সামনে ফারিনকে কবরে শায়িত করা হয়। আমাকে আমার ফারিনের সাথে কবর দিয়ে দাও তোমরা। আমি ফারিনহীন দুনিয়ায় থাকতে পারবো না। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমার বুকে কষ্ট হচ্ছে। আমার ফারিনকে ওখান থেকে তোলো, নয়তো আমাকে কবর দিয়ে দাও ওর সাথেই। আমার কথা কেন শুনছো না তোমরা? ফারিনকে ওখান থেকে তোলো। এই শীতের মধ্যে ফারিনের ঠান্ডা লাগবে। ওখানে ব্ল্যাঙ্কেট নেই, ল্যাপ নেই, তোষক নেই। ফারিনকে ওখানে রাখবে না? বাবার কান্না দেখে ছোট্ট ফারাজও কান্না করছে জোরে জোরে। ফারিনের দাফন সম্পূর্ণ হওয়া পর্যন্ত আসিফ একই বাক্য বলে যায়, আমাকে ফারিনের সাথে দাফন করে দাও তোমরা। আমি এত কষ্ট সহ্য করতে বেঁচে থাকতে পারবো না। ফারিন, আমার ফারিন,
আমার ফারিন, ফারিন আমাকে নিয়ে যাও তোমার সাথে। আমার কষ্ট হচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসে। পুরোটা সময় ওকে চেপে ধরে রাখে 6-7 জন মিলে। দাফন সম্পূর্ণ হতে দোয়া করে সবাই। আসিফকে ছেড়ে দিতে দৌড়ে গিয়ে ফারিনের কবরের ওপর থেকে মাটি সরাতে শুরু করে হাত দিয়ে। কয়েকজন ধরে আবার থামায় ওকে। উন্মানের মতো আচরণ করছে এখন। অতিশোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেনি তো? একটু শান্ত হতে ছেড়ে দেয় আবার। কবরের পর লম্বা হয়ে শুয়ে পড়ে আসিফ। 2 হাতে জড়িয়ে ধরে কবরখানা। বিরতিহীনভাবে কান্না করতে থাকে হু হু করে। ফারিনের মৃত্যুতে সবাই যতটা না কষ্ট পাচ্ছে, তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পাচ্ছে আসিফের অবস্থা দেখে। একবার স্ট্রোক করেছে, এখন পাগলের মতন আচরণ করছে। ওর কিছু হয়ে যাবে না তো আবার? হাসি খুশি পরিবারটাই হঠাৎ করে দুঃখের আবির্ভাব ঘটল। গতকাল সকাল থেকে কত আয়োজন হলো এই বাড়িতে। আজ সেই বাড়িতেই আয়োজন করে কান্না করছে সবাই। মানুষের কান্নার গুনগুন শব্দ, আসিফের হু হু করে কান্না। ছোট ছেলেটা মা হারিয়ে বাবার অবস্থা দেখে ভয়ে কান্না করছে জোরে জোরে। আস্তে আস্তে বাড়ি থেকে ভিড় কমে যায়। বাড়তি মানুষ সবাই চলে যায় বাড়ি থেকে। মাগরিবের আজান হচ্ছে। অন্ধকারে তলিয়ে যাচ্ছে ধরণী। আসিফের কান্না বন্ধ হয় না। পুরোপুরি অন্ধকারে নেমে আসে ধরণীতে। নিয়নালয় আলোকিত বাড়িটা। আসিফকে কোনোভাবে বাড়ির ভেতর নেওয়া যায় না। কবরের উপর থেকে উঠছেই না। আস্তে আস্তে সবাই বাড়ির ভেতর প্রবেশ করে। শুক্রবার থেকে সকলেই কান্নার উপরে আছে। ফারিন অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আসিফ স্ট্রোক করে আইসিইউতে ভর্তি। সবকিছু মিলিয়ে সকলের অবস্থা ভীষণ খারাপ গেছে। টেনশন, শোক, কান্না, এক একজনের অবস্থা নাজেহাল এখন। সকলের বিশ্রামের প্রয়োজন, খাবারেরও প্রয়োজন। কিছু একটা স্মরণ হতে আসিফ কবরের উপর থেকে উঠে বসে। তারপর বিনা বাক্যে এগিয়ে যায় বাড়ির ভেতরের দিকে। যে কয়েকজন বাইরে ছিল তারাও ওর পেছন পেছন বাড়ির ভেতর প্রবেশ করে। বিশ্রাম নেওয়ার জন্যই সবাই আলাদা আলাদা রুমে চলে যায়। আসিফ নিজের রুমে এসে চারদিকে নজর বোলায়। আজকে ওর ফারিন নেই ওর রুমে। আর কোনো দিন ওর জন্য এই রুমে বসে অপেক্ষা করবে না ওর ফারিন। চোখের পানি মুছে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। ফারিনকে গিফট দিতে চেয়েছিল। আলমারি তন্ন তন্ন করে খুঁজে গিফট বক্স বের করে। তাড়াহুড়ো করে আনবক্সিং করে বক্সটা খুলতেই চোখের সামনে ভেসে ওঠে একটা চিরকুট আর একটা প্রেগনেন্সি কিট। কিটে দুটো লাল টকটকে দাগ স্পষ্ট। আসিফের হাত কাঁপতে শুরু করে থরথর করে। চিরকুটের ভাঁজ খোলে। তোমার স্বপ্ন পূরণ করতে আমি সবসময় প্রস্তুত রাইডার মশাই। অভিনন্দন, তোমার দ্বিতীয় সন্তান আসছে তোমাকে জ্বালাতে। আসিফের হাতের সাথে সাথে শরীরও কাঁপতে শুরু করে অস্বাভাবিকভাবে। হাত থেকে চিরকুট আর প্রেগনেন্সি কিটটা পড়ে যায়। কাঁপতে থাকা শরীর টেনে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। আয়নায় তাকিয়ে দেখে নিজেকে। চোখ যায় পাঞ্জাবির দিকে। ওর ফারিনে দেওয়া শেষ পাঞ্জাবিটা এভাবে নষ্ট করে ফেলল। তাড়াহুড়ো করে পাঞ্জাবি খুলে নেয়। আলমারি খুলে একটা টি শার্ট বের করে পরে নেয়। চোখ যায় সিরিয়াল করে রাখা হেলমেটের দিকে। এই হেলমেটের জন্যই আজকে ওর ফারিন ওর কাছ থেকে হারিয়ে গেছে। যদি হেলমেট পরে থাকতো তাহলে হয়তো এমন কিছু হতো না। কোনো না কোনোভাবে বেঁচে যেত। ওর কেন ফারিনকে হেলমেট পরতে বলল না? কেন হেলমেট ছাড়া ফারিনকে নিয়ে গেল? নিজের রুম থেকে বেরিয়ে আসে। এগিয়ে যায় স্টোর রুমের দিকে। স্টোর রুমের ডোর খুলে ভেতরে প্রবেশ করে। খুঁজে খুঁজে হ্যামারটা বের করে হাতে তুলে নেয়। তারপর বেরিয়ে আসে। এগিয়ে যায় কিচেনে। সেখান থেকে লাইটার নিয়ে জেনারেটর রাখা রুমে যায়। সেখান থেকে হাতে তুলে নেয় ডিজেলের গ্যালন। 3টা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। বাহির থেকে গেট লক করে দেয়। ভেতর থেকে যেন কেউ বের হতে না পারে সেই জন্য। এগিয়ে এসে দাঁড়ায় গ্যারেজের সামনে। ওর প্রথম নিনজাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এটা নিয়েই শুক্রবারে বের হয়েছিল। খুব বেশি ক্ষতি হয়নি বাইকের। হাতের জিনিসগুলো রেখে বাইকের কাছে এগিয়ে যায়। বাইকের ওপর হাত বোলায়। আহা, শখের বাইক। বাইকটা গ্যারেজের সামনে থেকে একটু দূরে সরিয়ে নিয়ে আসে। দাঁড় করায় ফাঁকা জায়গায়। হ্যামার তুলে ঠাস করে আঘাত করে বাইকের সামনে। মুহূর্তেই ভেঙে যায় সামনের টুকু। একের পর এক আঘাত করতে করতে বলে, তুই আমার শখের বাইক। তুই আমার শখের বাইক হয়েও আমার শখের নারীকে কেড়ে নিয়েছিস। যেখানে আমার শখের নারী নেই সেখানে তুই কেন থাকবি? তোরও থাকার কোনো অধিকার নেই বলে আঘাত করতে থাকে বারবার। সেদিন বাইক নিয়ে যদি ফারিনের কথা শুনে কার নিয়ে বের হতো
তাহলে আজ ওর ফারিন আর ওর অনাগত সন্তান বেঁচে থাকতো। শখ করে শখের বাইক নিয়ে বের হয়েছিল, আর শখের নারীকে হারালো। শব্দ সেই বাইকের। বাইকের জন্যই ফারিনকে অনাগত সন্তানকে হারাতে হয়েছে। বাইকের নেশা আজ ওর ফারিন নামক নেশাকে কেড়ে নিয়েছে ওর কাছ থেকে সারা জীবনের জন্য। সব দোষ বাইকের। না এই বাইক নিয়ে বের হতো, আর না ফারিনের কিছু হতো। ঠাস ঠাস শব্দে বাড়ির ভেতরে সবাই হকচকিয়ে যায়। সবাই দৌড়ে আসে ড্রয়িং রুমে। তবে ড্রয়িং রুমে কোনো শব্দ নেই, শব্দ আসে বাহির থেকে। গেট খুলে বেরোনোর চেষ্টা করলে পারে না, গেট বাহির থেকে বন্ধ। পাশের কাচের জানালা দিয়ে উকি দিতে দেখে আসিফ হ্যামার দিয়ে বাইক ভেঙে গুঁড়ো গুঁড়ো করছে। ভেতর থেকে সবাই ডাকাডাকি করে, সেই ডাক আসিফের কান অব্দি পৌঁছায় না। ভাঙা শেষ হলে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় শখের বাইকের ওপর। ফাহাদ বাড়ির ছাদে উঠে গাছ বেয়ে নিচে নেমে আসে। তারপর বাড়ির গেট খুলে দেয়। হুড়মুড়িয়ে ভেতর থেকে বেরিয়ে আসে সবাই। বাইকের আগুন ততক্ষণে প্রায় অর্ধেক কমে এসেছে। সবাই দৌড়ে এগিয়ে যায় আসিফের কাছে। আসিফ ফারিনের কবরের সাথে মাথা ঠেকিয়ে কাছে ফুপিয়ে ফুপিয়ে। ওর দম বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে। কি নিদারুণ সেই যন্ত্রণা! আসিফ যদি বোঝাতে পারত কাউকে এই যন্ত্রণা। ওর বুক ফেটে যাচ্ছে। ফারিনকে ছেড়ে কিভাবে বেঁচে থাকবে? নিজের সবটা যে ফারিনকে ভালোবেসেছিল, ফারিন তো চলে গেল। আসিফকে জিন্দা লাশ বানিয়ে চলে গেল। আসিফ কি কোনোদিন স্বাভাবিক হতে পারবে? ফারিনহীন দুনিয়ায় বুক ভরে শ্বাস নিতে পারবে কোনোদিন? পারবে না, পারবে না আসিফ এভাবে বেঁচে থাকতে। আসিফের অবস্থা দেখে কেউ কিছু বলার সাহস পায় না। অনেক সময় পেরিয়ে যায়, আসিফ কাঁদতেই থাকে। ওর কান্না কোনোভাবেই বন্ধ হচ্ছে না, চোখের পানিও ফুরাচ্ছে না। আসিফের পাশে বসে আতিক হাত রাখে ভাইয়ের মাথার ওপর, হাত বুলিয়ে বলে, ভাই ওঠ, এভাবে কাঁদতে থাকলে তুই অসুস্থ হয়ে যাবি। নিজেকে সামলা, বাস্তবতা মেনে নে। ফারিনের হায়াত এ অবধি ছিল, হায়াত শেষ, তাই আল্লাহর বান্দে আল্লাহ নিয়ে গেছেন। পাশে এসে বসেন আঞ্জুমানারা বেগম। তিনিও ছেলের মাথায় হাত বুলিয়ে ভেজা গলায় থেমে থেমে বলেন, বাবা শক্ত কর নিজেকে, এভাবে ভেঙে পড়লে হবে না। তুই এভাবে ভেঙে পড়লে তোর কিছু হয়ে গেলে ফারাজের কি হবে? মাথা তুলে সোজা হয়ে বসে আসিফ মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, তোমরা তো আছো ওর জন্য, আমরা থাকলে কি শুধু হবে? ওর মা বেঁচে নেই, তুই ওর বাবা। তুই ছোট ছেলেটাকে নিজের কাছে না রেখে দূরে রয়েছিস। ছেলেটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, দুপুরেও খায়নি, রাতেও খায়নি, আমাদের কারো কাছে খাবার খাচ্ছে না, বারবার আম্মু আব্বু করছে। এ ভেবে ছেলেটাও অসুস্থ হয়ে যাবে বাবা। নিজের জন্য না হোক, অন্তত ফারাজের জন্য নিজেকে শক্ত কর। আসিফ মায়ের দিকে ঘুরে বসে, মায়ের হাত নিজের হাতের মুঠোয় নেয়। কেঁদে কেঁদে থেমে থেমে বলে, জানো আম্মু, আমি আবার বাবা হতাম। আমার দ্বিতীয় সন্তান ওর মায়ের পেটে ছিল। আমার ভালোবাসা, আমার দ্বিতীয় সন্তান দুজনেই আমাকে ছেড়ে চলে গেল। দুজনেই যখন ধরাছোঁয়ার বাইরে, তখন জানতে পারলাম আমি বাবা হতে চলেছিলাম। আমার সন্তান, আমার ওয়াইফ, বলে জোরে শব্দ করে কেঁদে ওঠে আবার। কাঁদতে কাঁদতে উপর হয়ে মাটিতে মাথা ঠেকায় আবারও। কিছু সময় কাঁদার পর মাথা সোজা করে বসে আবার। আমাকে ছেড়ে কেন চলে গেল ওরা? আমি কিভাবে বাঁচবো আম্মু? আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। আমার দ্বিতীয় সন্তানকে আমি ছুঁতেই পারলাম না, আমার ওয়াইফকে আমি নিজের কাছে রাখতে পারলাম না। আমি বাবা হিসেবে, হাজব্যান্ড হিসেবে ব্যর্থ। আমি আগলে রাখতে পারিনি ওদের। একটু দম নিয়ে লম্বা শ্বাস টেনে নেয়। ফারিন বাইকে যেতে চাইল না, কিন্তু আমি ওকে জোর করে নিয়ে গেলাম। ওর যদি ওর কথা শুনতাম, বাইক না নিয়ে কার নিতাম, তাহলে আজ আমার ওয়াইফ, সন্তান দুজনেই বেঁচে থাকতো। সব আমার দোষ, আমি দোষী। আমার জন্যই আমার সন্তান আর ওয়াইফ বেঁচে নেই। আমি কিভাবে নিজেকে ক্ষমা করব আম্মু? আমি এভাবে কিভাবে বেঁচে থাকবো? শান্ত হ বাবা, এভাবে ভেঙে পড়িস না, তুই নিজেকে সামলা। ফারিনের হায়াত এ অবধি দিয়েছিল আল্লাহ তালা। হায়াত ফুরিয়ে গেলে আমরা কেউ ধরে বেঁধে তাকে রাখতে পারবো না। কে কতদিন পৃথিবীতে থাকবে তা আগে থেকেই নির্ধারণ করা থাকে। নিয়তিকে মেনে নে। আমি তো মানতে পারছি না আম্মু, আমার কষ্ট হচ্ছে। আমার ফারিন আমাকে ছেড়ে চলে গেল। আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? আমি কিভাবে বাঁচব? আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। এই পৃথিবীর শ্বাসও তো এখন আমার কাছে বিষাক্ত লাগছে। সব কিছু বিষাক্ত। সেদিন আমার জেদ করা উচিত হয়নি, বাইক নেওয়া উচিত হয়নি আমার। আমি কেন ফারিনকে হেলমেট পরতে বললাম না? কেন কেন কেন?
এই আফসোস, আক্ষেপ, না পাওয়া নিয়ে আমি কিভাবে বেঁচে থাকব? আসিফের কথা আর কান্না শুনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। আসিফের প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। সকলে চোখ বাঁধ ভাঙা পানি। সকলে যে তাদের প্রিয়জনকে হারিয়েছে। আসিফ বড় ভাইয়ের দিকে ঘুরে বসে। ভাইয়া, গ্যারেজের চাবি কোথায়? গ্যারেজের চাবি দাও। এখন চাবি দিয়ে কী করবি ভাই? ওই পাঁচটাকেও বের করো। পাগল হয়েছিস তুই? ওগুলো তো তোর কত স্বপ্নের, শখের বাইক। স্বপ্নের আর শখের আগে ছিল, এখন না। এই বাইক আমার জীবন থেকে আমার স্ত্রী সন্তানকে কেড়ে নিয়েছে। আমার ছেলের জীবন থেকে ওর মা ভাই বোনকে কেড়ে নিয়েছে। আর কাউকে কেড়ে নিক আমি চাই না। একটু শ্বাস টেনে নিয়ে আবার বলে, আমার জীবনের অভিশপ্ত বাইকগুলোকে জ্বালিয়ে দেব। ওদের আমি আর রাখবো না এই বাড়িতে। ওদের ছায়াও থাকবে না, ওদের অস্তিত্ব থাকবে না এই বাড়িতে। দ্রুত চাবি দাও। চাবি কোথায়? আমি জানি না ভাই। চাবি আমার কাছে নেই। কার কাছে আছে? আম্মু চাবি দাও, তাড়াতাড়ি দাও। আঞ্জুমানারা বেগম কান্না মিশ্রিত কণ্ঠে বলেন, আমার কাছে নেই বাবা। কার কাছে আছে তাহলে? কোথায় আছে আমাকে বলো, আমি নিয়ে আসি। জানি না কোথায় আছে। আসিফ বসা থেকে উঠে দাঁড়ায়। হ্যামার হাতে নিয়ে এগিয়ে যায় গ্যারেজের সামনে। দুই হাতে উঁচু করে ধরে হ্যামার। বাড়ি দিতে উদ্যত হয় শাটারের তালার ওপর। দৌড়ে সে আসিফকে ধরে ফাহাদ আর আতিক। পাগলের মতো আচরণ শুরু করে আসিফ। পুরো উন্মাদ হয়ে যায়। কোনোভাবেই সামলানো যায় না আর ওকে। অনেক কষ্টে চেপে ধরে বুঝিয়ে সুঝিয়ে কিছুটা শান্ত করা হয়। এর মধ্যে ভেতর থেকে ভেসে আসে ফারাজের কান্নার শব্দ। গলা ছেড়ে আম্মু আম্মু বলে কান্না করছে। ছেলের কান্না শুনতে স্থির হয়ে যায় আসিফ। আসিফের দাদি ফারাজকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। দুজনের হাত থেকে নিজেকে মুক্ত করে নেয় আসিফ। এগিয়ে যায় ছেলের কাছে। হাত বাড়িয়ে কোলে তুলে বুকের মাঝে আগলে ধরে। আদর মাখা কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে আব্বু? আম্মুর কাছে যাব। আম্মু কোথায়? আম্মু আসছে না কেন? ভুলে গেছো? তোমার আম্মু তো আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। ওই তো দেখো, মাটির নিচে কি সুন্দর ঘুমিয়ে আছে, উঠছে না। তুমি তোমার আম্মুকে ডাকো, তাহলে উঠবে। তোমার আম্মুকে আমি তো কত ডাকলাম, উঠলই না। তুমি ডাকলে নিশ্চয়ই শুনবে। তোমার আম্মু তো তোমাকে অনেক ভালোবাসে। আমি ডাকলে উঠবে? হুম। আসিফ ছেলেকে কোলে নিয়ে এগিয়ে যায় ফারিনের কবরের কাছে। ছেলেকে কোলে নিয়ে বসে হাঁটু মোড়ে। দেখো ফারিন, তোমাকে ছাড়া আমরা ভালো নেই। তোমার আদরের ছেলে তোমাকে ছাড়া ভালো নেই। আমি ভালো নেই, কেউ ভালো নেই। তুমি ফিরে আসো প্লিজ। কিভাবে থাকবো তোমাকে ছাড়া? তোমাকে ছাড়া তো ফারাজ খেতে চায় না, ঘুমাতে চায় না। ফারাজ তোমার জন্য কত পাগল। তোমাকে ছাড়া কিভাবে থাকবে? আমি কিভাবে থাকবো? প্লিজ ফিরে আসো ফারিন। একটাবার ফিরে আসো ফারিন। তোমার সব কথা শুনবো আমি। আমি জীবনে আর বাইক চালাবো না, বাইকের অস্তিত্ব রাখবো না এ বাড়িতে। তুমি শুধু ফিরে আসো। কথা শেষ করে ঝরঝর করে কেঁদে ওঠে আবার। বাবা কান্না থেকে ছোট্ট ফারাজও কাঁদে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ফারাজ বলে, আব্বু খিদে পেয়েছে। ছেলের মুখ পানে তাকায় আসিফ। মুখটা শুকিয়ে এতটুকুনি হয়ে গেছে। খিদে পেয়েছে আব্বু? হ্যাঁ আব্বু। আসিফ মায়ের মুখের দিকে তাকায়। খাবার আছে বাড়িতে? তোর ছোট কাকি দিয়ে গেছে। ছেলেকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। আমার ফারিনকে একা রেখে তোমরা কেউ কোথাও যাবে না। আমার ফারাজকে খাবার খাইয়েই আসছি। আচ্ছা যাব না। বড় বড় কদম ফেলে এগিয়ে যায় বাড়ির ভেতরের দিকে। ফারিনের মা মেয়ের কবরের পাশে বসে হাউমাউ করে কেঁদে ওঠেন। এতক্ষণে আসিফের জন্য বহু কষ্টে নিজেকে আটকে রেখেছিলেন, এখন আর পারলেন না। আসিফের অবস্থা ভালো না। দুদিন ধরে না খাওয়া, দুপুর পর্যন্ত স্যালাইনের উপর ছিল, তার উপর থেকে এক ফোঁটা পানিও আর শরীরে প্রবেশ করেনি। খাবার খেতে হবে, মেডিসিন খেতে হবে। বসা থেকে উঠে দাঁড়ায় আতিফ। এগিয়ে যায় বাড়ির ভেতরে। বাকি সবাই তাকিয়ে রইল। কেউ নিজেকে বোঝাতে পারছে না ফারিন নেই, চিরদিনের জন্য যে চলে গেছে এই রঙিন দুনিয়ার মায়া ত্যাগ করে। আসিফ ছেলের জন্য প্লেটে ভাত নেয়, মাংস নিয়ে মাখিয়ে ছেলেকে খাওয়াতে শুরু করে। ক্ষুধার্ত ফারাজ বিনা বাক্যে খাওয়া শুরু করে। অন্য সময় হলে এখন ওকে কিছুতেই এই খাবার খাওয়ানো যেত না। অল্প সময়ের মধ্যেই খাওয়া শেষ করে ফারাজ। ঘুমিয়ে আর ক্লান্তিতে ছোট্ট ফারাজের চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে। বাবার মুখে মাথা এলিয়ে দেয়। চোখ বন্ধ করে বলে, আব্বু ঘুম। ছেলেকে কোলে নিয়ে বেসিন থেকে হাত ধুয়ে নেয়।
ডাইনিং টেবিল ক্রস করে যাওয়ার সময় সামনে দাঁড়ায় আতিফ, হাতে খাবারের প্লেট, প্লেটে ভাত আর করলা ভাজি। করলা ভাজি আসিফের ভীষণ পছন্দের। ভাত খেয়ে যা ভাই, খাবার আমার গলা দিয়ে নামবে না ভাইয়া, তোকে মেডিসিন খেতে হবে। মেডিসিন না খেলে যে কোনো কিছু হয়ে যেতে পারে। বেশি না খেলে অল্প খা, একটাও খাবো না। আমার ফারিনে তো না খেয়ে আছে, ওকে ছেড়ে আমি কিভাবে খাবো? ফারিনকে ছাড়া আমি খাই না, তুমি জানো না? বলেই ভাইকে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। প্লেট হাতে দাঁড়িয়ে রইল আতিফ। ওর ভয় হচ্ছে ভীষণ। ফারিন চলে গেল, আসিফের যদি কিছু হয়ে যায় তাহলে ফারাজের কি হবে? ওরা যতই ওকে ভালোবাসুক, বাবা মায়ের কমতি কোনোদিন পূরণ করতে পারবে না। প্লেটার পানির গ্লাস হাতে নিয়ে এগিয়ে যায় আসিফের রুমের দিকে। আসিফের রুমে এসে দেখে সেলিকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে, ব্ল্যাঙ্কেট দিয়ে শরীর ঢাকা। নিচুপ হয়ে বাবার বুকের সাথে লেপ্টে আছে ফারাজ, হয়তো ঘুমিয়েও গেছে। আসিফের চোখ থেকে গলগল করে পানি গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে। ফোপানোর কারণে একটু পরপর শরীর নড়ে উঠছে। আদরের ভাইয়ের অবস্থা দেখে কিছু বলতে পারে না আতিফ। নিজেও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিতে থাকে। জীবনে কেন এত কঠিন সময় আসে? সাজানো গোছানো জীবন হঠাৎ ঝরে কেন এভাবে এলোমেলো হয়ে যায়? প্রিয় মানুষগুলো কেন ছেড়ে চলে যায়? এই কষ্ট কেন সহ্য করা যায় না? এই কষ্ট, যন্ত্রণা কেন এত পীড়াদায়ক? সময় করে ঘুমে বিভোর হয়ে যায় ফারাজ। ওর ভারী শ্বাস পড়তে শুরু করে। ছেলেকে ছেড়ে উঠে বসে আসিফ। ভাতের প্লেট হাতে এগিয়ে আসে আতিফ, বসে ভাইয়ের সামনে। তুই হা কর, আমি খাইয়ে দিচ্ছি, তুমি খাও, আমার খিদে নেই। দুদিন ধরে না খেয়ে আসিস, তবুও খিদে নেই? না। যে বাইক আমার বাইকে ধাক্কা দিয়েছিল, ওই বাইকার ছেলে দুটো কোথায়? বাইক ভেঙে চুরমার করে গেছে। যার বাইক সেই ছেলেটা ফারিনের মতো স্পট ডেড। ওর সাথের ছেলেটা হসপিটালে ভর্তি। ছেলেটার অবস্থা নাজুক, ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। ডক্টররা কোনো গ্যারান্টি দিতে পারছে না। তোর সাথে আইসিইউতে ভর্তি ছিল, সেই ছেলেটা মারা গেছে। সেই ছেলে বাবা মায়ের একমাত্র সন্তান। কয়েক মাস আগেই বিয়ে করেছে। বউটা নাকি 2 মাসে প্রেগনেন্ট। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয় আসিফ। আর ট্রাক ড্রাইভারের কোনো দোষ নেই, তবুও তাকে থানায় আটকে রেখেছে। সিএনজির ড্রাইভারকেও থানায় আটকে রাখা হয়েছে। তাদের দুজনের মধ্যে কারো দোষ নেই। তারা স্বাভাবিক গতিতেই যাচ্ছিল। হঠাৎ অ্যাক্সিডেন্টে বসতে সক্ষম হয়নি, ব্রেকও করতে পারেনি। দোষ ছিল ওই বাইকারের, কিন্তু সে তো বেঁচে নেই, নিজে মরেছে, অন্য কেউ মেরেছে। সাথে কতগুলো জীবন অন্ধকারে ঠেলে দিয়ে গেছে। ভাইয়ের সব কথা শুনে আসিফ তারপর বসা থেকে উঠে দাঁড়ায়। চোখ অন্ধকার হয়ে আসে, মাথা চক্কর দিচ্ছে। ভাইয়ের ডাক অপেক্ষা করে বেরিয়ে যায় রুম থেকে। দ্রুত পায়ে বেরিয়ে আসে বাড়ির বাইরে। সবাইকে বাড়ির ভেতর পাঠিয়ে দেয়। ওর জেদের কাছে হেরে বাড়ির ভেতর প্রবেশ করে সবাই। হাজার বলে ওকে ভেতরে নিয়ে আসতে পারেনি। শীতে জেকে বসেছে। হিম শীতল ঠান্ডা বাতাস, মশার ভনভন শব্দ, নিছাচর ভবঘুরে পানির ডাক, রাস্তার নিরি কুকুরের ঘেউ ঘেউ। ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। আসিফের পাশে একটা মশার কয়েল জ্বালিয়ে দেয় আতিফ। তারপর ভাইয়ের পাশেই বসে থাকে। ওকে কোনোভাবেই ভেতরে পাঠাতে পারে না আসিফ। আসিফের পায়ে জুতো নেই, গায়ে পাতলা একটা ফুল স্লিভ টি শার্ট। ঠান্ডা বরফে আসে পুরো শরীর। জ্যাকেট জুতো কিনে কিছুই পরাতে পারেনি আতিফ। আসিফ নিশ্চুপ হয়ে কবরের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। কি কি কল্পনা করছে, ভাবছে কে জানে। আচমকা কবরের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ে। ফারিনের নাম ধরে চিৎকার করে কাঁদতে শুরু করে। ছেলে মানুষের ভেঙে পড়া মানায় না। তাদের কাঁদতে নেই, তাদের দুঃখ কষ্ট প্রকাশ করতে নেই। তারা কষ্ট প্রকাশ করতে পারে না। তাদের বুক ফাটে তবুও মুখ ফোটে না। কিন্তু আসিফ তাদের ব্যতিক্রম। ও নিজের মধ্যে চেপে রাখতে পারছে না এত কষ্ট যন্ত্রণা। ফারিনকে হারানোর কষ্ট যন্ত্রণা ওকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। পারছে না নিজেকে শক্ত রাখতে। পারছে না কান্নাগুলোকে ভেতরে চেপে রাখতে। ওর কান্নার শব্দে আশেপাশের বাড়ির অনেকে বেলকনি থেকে তাকিয়ে আছে ওর দিকে। লাইটের ফকফকা আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে আসিফ নামক বউপাগল পুরুষ মানুষটা বইয়ের কবরের উপর লম্বা হয়ে শুয়ে জড়িয়ে ধরার চেষ্টা করছে আর হাউমাউ করে কান্না করছে। পাশে বসে একটু পর পর চোখ মুছছে তার বড় ভাই। বিচ্ছেদের যন্ত্রণা কোনো, হারিয়ে ফেলার কষ্ট বেশি কেন? আহা শখের নারী, এক বউ পাগল পুরুষ আজ তোমার জন্য সত্যি সত্যি পাগল হয়ে গেছে। মাঝখানে আরো 2 দিন পেরিয়ে যায়। আসিফ আগের মতো এখনো ফারিনের কবরের পাশে বসে থাকে।
দাঁড়িয়ে থাকে, হঠাৎ হঠাৎ জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, হাউমাউ করে কাঁদে। কেউকে হাজার বুঝিয়েও বাড়ির ভেতর নিতে পারেনি, আর না বাড়ির বাইরে নিতে পেরেছে। হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে অনেকবার, কিন্তু নিতে পারেনি। মানসিক অসুস্থতা ক্রমশ বাড়ছে, নিজের প্রতি খেয়াল নেই। যে ছেলেটা দিনে 2 বেলা শাওয়ার নিত, কয়েকবার ড্রেস চেঞ্জ করত, সেট করা চুল কখনো এলোমেলো হতো না, সবসময় পরিপাটি থাকতো, সেই ছেলেটাই 2 দিন পেরিয়ে গেছে শাওয়ার নেয় না, 3 দিন ধরে একই ড্রেস পরে আছে, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো, গায়ে ধুলোবালি লেগে আছে, দেখতে বদ্ধ উন্মাদ পাগলের মতো লাগে। অতি প্রয়োজনে শুধু বাড়ির ভেতরে যায়, সময় মতো ছেলেকে খাবার খাইয়ে দেয়, গোসল করায়, ঘুম পাড়ায়, সময় মতো ছেলের যত্ন করে খেয়াল রাখে, শুধু নিজের যত্নটাই নেই। বাড়ির সবাই ফারাজকে বুঝিয়ে ওর ছোট ছোট হাত দিয়েই আসিফকে অল্প অল্প খাবার খাওয়ায়। অন্য সবাইকে ধমকে টমকে সরিয়ে দিলেও ছেলেকে কিছু বলতে পারে না। ছেলে খাইয়ে দেয়, বাবা চুপচাপ খায়, যতটুকু খেলে বেঁচে থাকবে সেটুকুই খায়। আতিফ জোর করে বুঝিয়ে সুঝিয়ে মেডিসিন খাওয়ার সময় মতো প্রায় মাগরিবের সময় হয়ে এসেছে। আসিফ উপর হয়ে বসে আছে ফারিনের কবরে মাথা ঠেকিয়ে। ছেলের অবস্থা দেখে বাবা মা কেঁদে কেঁদে শেষ। এই ছেলের কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। এই শীতের মধ্যে সারা রাত বাইরে শুয়ে বসে থাকে। আতিফ জোর করে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় শরীরের উপর, চাদর দিয়ে পেঁচিয়ে দেয়। একটু পর পর শরীরের ওপর থেকে কিছু ফেলে দিয়ে গোমড়ে গোমড়ে কাঁদে। ওর ফারিনি শীতের মধ্যে পাতলা সাদা কাপড়ে আচ্ছাদিত হয়ে শুয়ে আছে। ওর কিভাবে দামি ব্ল্যাঙ্কেট চাদর গায়ে জড়িয়ে থাকবে। আসিফের সাথে সাথে আতিফেরও সারা রাত বাইরেই কাটে। আদরের ছোট ভাইকে বাইরে রেখেও কিছুতেই নরম তুলতুলে উষ্ণ বেডে ঘুমাতে পারবে না। 2 ভাইয়ের দিকে তাকিয়ে বেলকনিতে দাঁড়িয়ে থাকা আতিফের বউ নিশ্চুপে কাঁদে। হাজবেন্ড আর দেবরের কষ্ট সহ্য হয় না তার। যে মরে গেছে সে তো গেছে, আর যে বেঁচে থেকে মরার মতো বেঁচে আছে তার কষ্টই কারো সহ্য হচ্ছে না। ফারিনের বাবার বাড়ির মানুষ আসিফের অবস্থা মেনে নিতে পারছে না। মেয়ের জন্য যতটা কষ্ট হয় আসিফের জন্য তার থেকে বেশি হয়। জীবন্ত লাশ হয়ে বেশি আছে ছেলেটা। চুপচাপ থাকে আর একটু পরপর কাঁদে। বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে আতিফ, বসে ভাইয়ের পাশে, মাথায় হাত বুলিয়ে দিতেই মাথা তুলে তাকায় আসিফ। চোখ দুটো লাল টকটকে, রক্ত উঠে গেছে চোখে, এখন আর চোখ দিয়ে পানি পড়ে না। ভাইকে টেনে নিয়ে জড়িয়ে ধরে আতিফ, বড় ভাইকে জড়িয়ে ধরে আবার হাউমাউ করে কেঁদে ওঠে আসিফ। কিছু সময় অতিবাহিত হয়। আতিফ নিজেকে শক্ত করে লম্বা শ্বাস নিয়ে ভাইকে বলে, এভাবে আর কত ভাই, তুই নিজেকে কষ্ট দিচ্ছিস, সাথে ফারিনকেও। ভাইকে ছেড়ে সোজা হয়ে বসে আসিফ। কিভাবে নিজের কি হাল করেছিস? ফারিন তোকে এভাবে দেখে কষ্ট পায় না? ফারিন তো সবসময় তোকে ড্রেসিং লুকেই দেখতে যায়। তোর অবস্থা দেখে তোর কষ্ট হচ্ছে। কি করব আমি ভাইয়া, নিজেকে শক্ত কর। ফারিন তোকে সবসময় যেভাবে দেখতে চাইতো সেভাবেই থাক। ফ্রেশ হয়ে নামাজ পড়ে ওর জন্য দোয়া কর। এভাবে না খেয়ে সারাদিন কাঁদলে তো ফারিনের কোনো উপকারে আসবে না, উল্টো ওর ক্ষতি হবে। ফারিন কষ্ট পাবে, ফারাজ বাবাকে হারাবে। নামাজ আদায় করে ফারিনের জন্য বেশি বেশি দোয়া কর। কোরআন তেলাওয়াত কর ফারিনের জন্য। আসিফ কিছু সময় চুপ থেকে বলে, ঠিক বলেছ ভাইয়া, আমি আসছি। তুমি কিন্তু এখান থেকে যাবে না? আচ্ছা, যাব না। আমি ফিরে না আসা পর্যন্ত বসে থাকবে। আমার ফারিনকে একা রেখে যাবে না কিন্তু ভাইয়া, যাব না। আসিফ দ্রুত বাড়ির ভেতর প্রবেশ করে। নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়ায়। পুরো রাস্তার পাগলের মতন দেখা যাচ্ছে। ড্রেস নিয়ে দুটো ওয়াশরুমে প্রবেশ করে। শাওয়ার নিতে নিতেই মাগরিবের আজান হয়ে যায়। পরিপাটি হয়ে রুমে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ হয়, মোনাজাত ধরে আবার কেঁদে ওঠে। এত কান্না কোথা থেকে আসছে ওর? কেন নিজেকে শক্ত করতে পারছে না? কেন মনকে কেন বোঝাতে পারছে না? কেন বারবার ভেঙে গুড়িয়ে যাচ্ছে? অবাধ্য চোখের পানি কেন বাদ মানে না? নামাজ শেষ করে কোরআন শরীফ খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে। কোরআন তেলাওয়াত করতে করতে এশার আজান হয়ে যায়। কোরআন শরীফ বন্ধ করে এশার নামাজ আদায় করে নেয়। তারপর রুম থেকে বেরিয়ে ছেলের কাছে এগিয়ে যায়। ফারাজ চুপচাপ বিষণ্ণ হয়ে সোফায় বসে আছে। আতিফের বউকে খাওয়ার বৃথা চেষ্টা করছে। ফারিনের বাবা মা সবাই ভাই ফিরে গেছে নিজেদের বাড়িতে। গতকাল এতিম শিশু গরিব দুঃখী মানুষদের খাবার খাওয়ানো হয়েছে। আসিফ প্লেট হাতে নিয়ে নিজেই খাইয়ে দিতে শুরু করে ছেলেকে। বাবার হাতে চুপচাপ খায় ফারাজ, টু শব্দ করে না।
ফারাজকে খাওয়ানো শেষ করে নিজেও কয়েক লোকমা খায় বেঁচে থাকার জন্য। মেডিসিন খেয়ে ছেলেকে কোলে নিয়ে রুমে ফিরে আসে। বেড ঠিক করে লাইট অফ করে ড্রিম লাইট অন করে। তারপর ছেলেকে নিয়ে শুয়ে পড়ে। দুদিন পর 3 দিনের দিন শাওয়ার নিয়েছে, নামাজ আদায় করেছে, অল্প খাবার খেয়েছে, মেডিসিনের সাথে স্লিপিং পিল দিয়েছে, একটাও অগোচরে। সব মিলিয়ে আসিফের চোখে ঘুম ভর করেছে। চোখ বন্ধ করতেই ঘুমে বিভোর হয়ে যায়। একটু একটু করে রাত বাড়ে। দুই বাপ বেটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে যেন আজ। মাঝখানে 3 দিন ফারাজ কয়েকবার করে ঘুম থেকে উঠে কান্না করেছে বাবা মায়ের জন্য। আজকে বাবার বুকে ঘুমিয়ে একবারও উঠছে না, নড়াচড়াও করছে না, কেমন বিভোর হয়ে ঘুমাচ্ছে। আতিফ ফারিনের কবরের পাশে বসে আছে, কথা বলছে ফারিনের সাথে। তবে ফারিনের দিক থেকে কোনো উত্তর আসছে না। আতিফ একাই বকবক করে চলেছে, আর একটু পরপর চোখের পানি মুছছে। মেয়েটাকে সুন্দর করে ওকে ভাইয়া ডাকতো, কত খেয়াল রাখতো, নিজের হাতে রান্না করে খাওয়াতো। আতিফের বউ এসে দাঁড়ায় আতিফের পাশে। ছেলে মেয়ে ঘুমিয়েছে তাড়াতাড়ি, আর উঠবে না। দুজনেই বসে রইল কবরের পাশে। মাথার উপর ঝুলছে এনার্জি লাইট। চাঁদের আলো আর লাইটের আলোয় ঝকঝক করছে। ফারিনকে একা রেখে বাড়ির ভেতর প্রবেশ করার সাহস হচ্ছে না। আসিফ এসে যদি দেখতে পায় ওর ফারিন একা রয়েছে, তাহলে তুলকালাম কাণ্ড বাঁধাবে। আতিফ জোর করে ওর বউকে ভেতরে পাঠিয়ে দেয়। ছেলে মেয়ে ঘুম থেকে উঠে দেখতে না পেলে আবার কান্না করবে। আসিফের ঘুম ভাঙে ভরে। ছেলেকে বুক থেকে আলতোভাবে সরিয়ে দেয়, ভালোভাবে ঢেকে দিয়ে উঠে বসে। বেড হাতড়ে নিজের ফোন খুঁজে বের করে। টাইম দেখতে দেখে 6টা বেজে গেছে। লাফিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়, দৌড়ে যায় বেলকনিতে। বাগানের দিকে তাকাতে দেখে ওর ভাইয়া এখনো বসে আছে ফারিনের পাশে। স্বস্তির নিঃশ্বাস নেয়। এক ঘুমে রাত পার হয়ে গেছে। ঘুমালো কখন? তাড়াহুড়ো করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে সে নামাজ আদায় করে নেয়। ছেলের দিকে তাকিয়ে কোরআন শরীফ হাতে নিয়ে দ্রুত পা চালিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ভাইকে ধন্যবাদ দেয় ওর ফারিনের পাশে সারা রাত থাকার জন্য। আতিফ খুশি হয়। ওর ভাইটা যে একটা রাত ঘুমিয়েছে, এটাই তো অনেক। আসিফ আতিফকে ভেতরে যেতে বলে। আতিফও চলে যায়। ততক্ষণে বাহিরে আলো ফুটে উঠেছে। আসিফ কোরআন খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে। ওর চোখের পানিতে কোরআন শরীফের পাতা ভিজে যায়। চোখ ঝাপসা হয়ে আসে। বারবার মুছেও লাভ হচ্ছে না। এভাবে কি তেলাওয়াত করা যায়? তাও জোর জুলুম করে 1 ঘন্টা তেলাওয়াত করে। এর মধ্যে ফারিনের ভাই, বাবা, বড় ভাইয়ের 2 বছরের ছেলে, কাকা আর দাদা এসে দাঁড়ায় ফারিনের কবরের পাশে। কবর জিয়ারত করে সবাই। বেলা বেড়ার সাথে সাথে ওনারা বিদায় নিয়ে চলে যায়। পাশাপাশি এলাকা হওয়ায় রোজ সকালে এসে কবর জিয়ারত করে যায়। আসিফ নিষ্পলক চোখে তাকিয়ে থাকে কবরের দিকে। এখনও বিশ্বাস করতে কষ্ট হয় ওর ফারিনের কোথায় নেই। ওর মনে হয় এইসব কিছুই শুধু স্বপ্ন। ঘুম ভেঙে গেলে সবকিছু মিথ্যে প্রমাণিত হবে। তাকিয়ে থাকতে থাকতে গোমড়ে কেঁদে ওঠে। কতক্ষণ কাঁদে। কান্নারা এখন ওর সবচেয়ে কাছের সঙ্গী। নিজেকে শান্ত করে কোনো রকমে কবরের ওপর হাত বুলিয়ে বলে, তোমার কাছে যাওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হবে ফারিন? আমি যে অপেক্ষা করতে পারছি না। তোমাকে ছেড়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। তুমি ওই রুমে নেই। ওই রুমে গেলে আমার দম বন্ধ হয়ে আসে। বেডের দিকে তাকালে তোমার কথা মনে পড়ে। সব সময় তোমাকে মনে পড়ে। আমি কিভাবে তোমাকে ছাড়া বাঁচব? আমার শ্বাস কবে ফুরাবে? অপেক্ষাটা কেন দীর্ঘ হয়, কেন দ্রুত যায় না? আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি থাকতে চাই না এখানে। একটু থেমে আকাশের দিকে তাকাই। হে আল্লাহ, আমার অপেক্ষাকে দীর্ঘ করো না। আমাকে আমার ফারিনের কাছে নিয়ে যাও দ্রুত। হে আল্লাহ, অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না কেন? আবার একটু থেমে শ্বাস টেনে নেয়। হে আল্লাহ, আমার ফারিনকে তুমি জান্নাতের উঁচু মোকাম দান করো। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, পরম দয়ালু। আমার ফারিনের সমস্ত গুনাহ মাফ করো। ওর কবর এক টুকরো জান্নাতে পরিণত করে দাও। আমার ফারিনের কবরের আযাব মাফ করো। সবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ করো দ্রুত। চোখ দিয়ে টপটপ করে গড়িয়ে পড়ে পানি। ভেতর থেকে কান্নার আবার ঠেলে বেরিয়ে আসে। কিভাবে নিজেকে সামলাবো? কতদিন অপেক্ষা করতে হবে ফারিনের কাছে যাওয়ার জন্য? অনেক দিন নাকি অল্প দিন? ফারিনের কবরের উপর আবার হাত বুলিয়ে মাথা ঠেকায় উপর হয়ে সশব্দে বলে, ফারিন, আমার ফারিন, শুনতে পাচ্ছ? আমার অপেক্ষা কবে শেষ হবে?
তুমিহীন দুনিয়ার বাতাস বিষাক্ত লাগে, শ্বাস নিতে কষ্ট হয়, বুক ফেটে যায়। তোমার মায়া আমি কিভাবে কাটাবো? তোমার মায়া তো কাটানো যাবে না কোনোদিন, কারণ অনন্ত তোমার মায়া। এই মায়া অনন্তকালেও ফুরাবে না। এই আসিফ নিঃশেষ হয়ে গেলেও তোমার মায়া শেষ হবে না কোনোদিন। খুব শীঘ্রই দেখা হোক আমাদের। আসিফের চোখ থেকে আবার উষ্ণতরল গড়িয়ে পড়ে। অপেক্ষা ফারিনের কাছে যাওয়ার। সমাপ্ত। গল্প কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন সবাই। আসিফ ফারিনের মতো শত শত মানুষ অকালে হারিয়ে যায় এভাবে। বছরে কত শত যুবক বাইক রাইড করার সময় অ্যাক্সিডেন্ট করে মারা যায় হিসেব নেই। নিজেরা মরে, সাথে অন্যদের নিয়েও মরে, আবার কাউকে চিরদিনের জন্য পঙ্গু করে দিয়ে যায়। আমার এই ছোট্ট জীবনে আমি অনেক বাইক অ্যাক্সিডেন্ট করে মরতে দেখেছি, মারতেও দেখেছি। মূল কারণ তাদের বেপরোয়া গতি। বাইক রাইড করার সময় হুঁশজ্ঞান থাকে না রাইডারদের। রকেট, বুলেটের গতিতে ছুটে যায় বাইক নিয়ে। কারো হেলমেট থাকে, আবার কারো থাকে না। হেলমেট না থাকার কারণে বাইকারদের বেশি মৃত্যু ঘটে। বাইক চালাবেন চালান, তবে গতিসীমার মধ্যেই থাকুন। ওভার স্পিডে ফুল বাইক চালানো পরিহার করুন। সবসময় হেলমেট ব্যবহার করুন। অল্প রাস্তার জন্য কোথাও গেলেও হেলমেট ব্যবহার করুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে দিন। নিজে সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।